এক ঝাঁক চমক দিয়ে ভারতের টি-20 দল ঘোষণা বিসিবির। সাকিবের বিকল্প হিসেবে ডাক পেলেন মিরাজ। অভিষেকের অপেক্ষায় রাকিবুল। ভালো করার প্রত্যাশা প্রধান নির্বাচকের। দেশের মাটিতে সাকিবের শেষ টেস্ট আয়োজন নিয়ে ধোঁয়াশা। রাজনীতিবিদ সাকিবের দায়িত্ব নিতে অপারগ সরকার, জানালেন ক্রীড়া উপদেষ্টা। সদিচ্ছার অভাব বলছেন ভক্তরা। সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপের ফাইনাল আজ। শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বের ভুল সূত্রে শিরোপা জিততে মরিয়া টিটু বাহিনী। এবং খেলাধুলার প্রতি প্রশাসনের উদার নীতির কারণে ভারতের উত্তরপ্রদেশ থেকে আসছে অসংখ্য ক্রীড়াবিদ। 75টি জেলাতে সক্রিয় স্পোর্টস হাব। সুযোগ সুবিধার কারণে বাড়ছে আগ্রহ। বিশ্বের নানা প্রান্তে খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজদিন খন্দকার। এই মুহূর্তে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সরাসরি যাচ্ছি তার কাছে। রিমন, অনবদ্য এক প্রাপ্তি একেবারে মুমিনুল হকের। যদি বলি 13 ইনিংস পরে তার টেস্টের 13তম শতক, এবং বাংলাদেশের হয়ে যে এলিট ফরম্যাটের ক্রিকেট, সেই এলিট ফরম্যাটের ক্রিকেটের সবচাইতে বেশি শতকের মালিক এখন মুমিনুল হক। ইনিংসের যদি তার কথা বলি, আজ কানপুরে প্রথম সেশনে যে 31 ওভার খেলা হয়েছে, জানেন যে বৃষ্টির কারণে গেল 2 দিন খেলা না হওয়ার কারণে 15 মিনিট অতিরিক্ত খেলা হয়েছে। সেই 31 ওভারে বাংলাদেশ সংগ্রহ করেছে 98 রান, যার প্রায় 70% রানই কিন্তু মুমিনুল হকের ব্যাটে এসেছে। যখন তিনি এক প্রান্তে ব্যাটিং করছিলেন, অন্য প্রান্তে আসলে যারা সতীর্থ রয়েছেন অর্থাৎ মুশফিককে নিয়ে তিনি শুরু করেছিলেন। মুশফিক দ্রুত আউট হয়ে গেছেন। আমরা দেখেছি যে লিটন কুমার দাসের ব্যাটিং প্রমোশন হয়েছিল, কিন্তু তিনি দারুণ শুরু করার পর রোহিত শর্মার একটা দুর্দান্ত ক্যাচে পরিণত হয়েছেন সাকিব আল হাসান। তার ভিন দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে নেমেও তিনি আসলে খুব একটা ভালো করতে পারেননি। সিরাজেরও একটা দারুণ ক্যাচে তিনি পরিণত হয়েছেন। সবাই যখন আসা যাওয়ার মিছিলে, তখন এক প্রান্ত কিন্তু আগলে রেখেছিলেন মুমিনুল হক। এবং তার যে 13টা সেঞ্চুরি, সেই 13টা সেঞ্চুরির 11টাই কিন্তু বাংলাদেশের মাটিতে। এবং বলা হয়ে থাকে যে ভিন দেশের মাটিতে মুমিনুল হক খেলতে পারেন না, তারই কিন্তু একটা একেবারে ব্যতিক্রম একটা উদাহরণ। ভারতের মাটিতে এর আগে যে মুমিনুল হক যেই 4টি টেস্ট খেলেছিলেন, সেই 4টি টেস্টে কিন্তু তার 3টা ডাক রয়েছে, এর মধ্যে গোল্ডেন ডাকও রয়েছে। সে মুমিনুল যেন একেবারে চাপের মুহূর্তে দলের প্রয়োজনে একটা অনবদ্য ইনিংস খেললেন। এখন দেখার বিষয় মুমিনুল এবং মেহেদী হাসান মিরাজ তাদের এই ইনিংসটা কতটুকু ক্যারি করতে পারেন। কারণ আমরা যদি স্বীকৃত শেষ ব্যাটসম্যানের কথা বলি, তবে কিনা মেহেদী হাসান মিরাজই কিন্তু, অর্থাৎ এই পার্টনারশিপটাই কিন্তু বাংলাদেশের স্বীকৃত শেষ পার্টনারশিপ। এবং এখনও আসলে 2টো সেশনের খেলা রয়েছে, তবে দ্বিতীয় সেশনে আরও 15 মিনিট বেশি খেলা হবে। সব মিলে আসলে এই জুটিটার ওপরে নির্ভর করছে। তবে একটা বিষয় কিন্তু স্পষ্ট, প্রথম সেশনে মোটে যে 3টা উইকেট কাটিয়েছে, হয়তোবা এই টেস্টটাও বাংলাদেশ হয়তোবা এই টেস্টটাও ড্রয়ের দিকেই এগুচ্ছে। এবং তাই যদি হয়, তবে ভারতের মাটিতে কিন্তু প্রথমবারের মতো কোনো যে এলিট ফরম্যাটের ক্রিকেট আমরা বলি, সেই এলিট ফরম্যাটের ক্রিকেটে কোনো পয়েন্ট অর্থাৎ কোনো ম্যাচ ড্র করতে পারবে বাংলাদেশ। এবার যদি একটু আশপাশের অবস্থার কথা বলি, গেল 2 দিন আমরা যেমন দেখেছিলাম বৃষ্টি, আজ কিন্তু একেবারে বৃষ্টি নেই। নিশ্চয়ই আমাকে দেখেও বুঝতে পারছেন, প্রচণ্ড রোদ, তীব্র রোদ, এবং এই স্থানীয় তাপমাত্রা প্রায় 37 থেকে 38 ডিগ্রি তাপমাত্রার মধ্যে ওঠানামা করছে। তবে ফিলস লাইক 42। এবং এই রোদের মধ্যে আসলে সবচাইতে ব্যাটসম্যানদের যে বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে কি তাদের মনোসংযোগ ধরে রাখা। আমরা দেখেছিলাম যে মেহেদী হাসান মিরাজ যখন তিনি ব্যাটিংয়ে নেমেছিলেন, তার কিন্তু শুরুতে একটা ক্র্যাম্প হয়েছিল। দেখার বিষয়, আসলে বলছিলাম যে এই পার্টনারশিপটার উপর অনেক কিছু নির্ভর করে। নিরাপত্তা নিয়ে একটু বলবো, আমার পেছনে দর্শকরা ঠিক দেখতে পাচ্ছে কিনা জানি না, নিরাপত্তার প্রথম দিন থেকে আমরা যেমনটা দেখছিলাম যে তীব্র নিরাপত্তার চাদর, ঠিক তেমনই নিরাপত্তা রয়েছে। তার মধ্যেই কিন্তু দর্শকরা মাঠে আসছেন এবং খেলা উপভোগ করছেন। তো এই ছিল আমার কাছে কানপুর থেকে বাংলাদেশ ভারত দ্বিতীয় টেস্টের সবশেষ আপডেট। মুমিনুলের 13তম সেঞ্চুরি, সাকিব আল হাসানের বিদেশের মাটিতে শেষ টেস্ট এবং কানপুর টেস্টের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহবুব রিমন। ভারতের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সাকিবের ঘাটতি পূরণের জন্য 14 মাস পর দলে ফেরানো হয়েছে মেহেদী হাসান মিরাজকে। প্রথমবারের মতো ডাক পেয়েছেন বাঁ হাতে অর্থোডক্স রাকিবুল হাসান। এছাড়াও ফিরেছেন ওপেনার পারভেজ হোসেন ইমন। তাকে জায়গা দিতে গিয়ে বাদ পড়েছেন সৌম্য সরকার। ভারতের বিপক্ষে টি-20 সিরিজে পাওয়া যাবে না সাকিব আল হাসানকে। এই ফরম্যাটে তাকে আর হয়তো কখনোই পাবে না বাংলাদেশ। ভারতের বিপক্ষে টি-20 স্কোয়াডে তার প্রতিফলন থাকবে, এটা ধরেই নেওয়া হয়েছিল। বিসিবি করেছেও তাই। দলে একজন পারফেক্ট অলরাউন্ডারের ঘাটতি পূরণের জন্য 14 মাস পর ফেরানো হয়েছে মেহেদী হাসান মিরাজকে।
সামনে ভারত সিরিজ হলেও 2026 টি-20 বিশ্বকাপ ঘিরে লম্বা পরিকল্পনায় ক্রিকেট বোর্ড, তাই প্রাধান্য দেয়া হয়েছে তরুণদের। প্রথমবারের মতো ডাক পেয়েছেন রাকিবুল হাসান। এইচপি দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে ভালো করার পুরস্কার পেয়েছেন এই স্পিনার। ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গী হবেন কে? নির্বাচকদের সুনজরে থাকলেও গেল বিশ্বকাপ সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু ইভেন্টে ভালো করতে পারেননি তানজিদ তামিম। ভারত সিরিজে তাকে চাপে রাখতে ফেরানো হয়েছে পারভেজ হোসেন ইমনকে। এইচপি ইউনিটে রাকিবুলের মতো তার সময়ও কেটেছে দুর্দান্ত। তাকে জায়গা করে দিতে ছেটে ফেলা হয়েছে সৌম্য সরকারকে। বাংলাদেশের 15 সদস্যের দলে বাকি মুখগুলো নিয়মিত। ব্যাটিংয়ে অধিনায়ক নাজমুল শান্তর সঙ্গে আছেন তাওহিদ হৃদয়। অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদে এখনও আস্থা আছে নির্বাচকদের। লোয়ার মিডল অর্ডারে জাকের আলী অনেককে জায়গা দিতে ভাবতে হয়নি নির্বাচকদের, যেমন আছেন শেখ মেহেদী। লাল সবুজদের পেস ইউনিট বেশ শক্তিশালী। মোস্তাফিজ, তাসকিন, শরীফুলের সঙ্গে রাখা হয়েছে তানজিম সাকিবকে। ঘূর্ণি বলে বৈচিত্র্য রাখার চেষ্টা করেছেন নির্বাচকরা। দুজন অফ স্পিনার থাকার পরও স্কোয়াডে আছেন রিশাদ হোসেন। অবশ্য পারফরমেন্স বিবেচনায় এই লেগই এখন বাংলাদেশ দলের অটো চয়েস। ওপেনিং এ একটা চেঞ্জ আছে, আপনারা দেখেছেন যে মিডল অর্ডারেও একটা চেঞ্জ আছে এবং স্পিনিং অ্যাটাকেও পরিবর্তন এসছে। সাকিব আল হাসান তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি তার শেষ টি-20 ম্যাচটি খেলে ফেলেছেন। তার কাছাকাছি রিপ্লেসমেন্ট আসলেই এই মুহূর্তে আমাদের কাছে না থাকলেও মেহেদী মিরাজ তিনি সেই জায়গাটি নেবেন। স্পেশালি তাকে আমরা ভাবছি যে তিনি ব্যাটিংয়েই সবচেয়ে বড় কন্ট্রিবিউশনটা দলে করতে পারবেন। কয়েকজন নতুন মুখ নিয়ে এর আগে শনিবার সিরিজের জন্য দল ঘোষণা করে ভারত। 3 ম্যাচের এই টি-20 সিরিজের প্রথম খেলা অনুষ্ঠিত হবে 6 অক্টোবর গোয়ালিয়রে। এসএম ইকবাল, সময় সংবাদ। সাকিব আল হাসানের বিকল্প হিসেবে এখনই মেহেদী হাসান মিরাজ বা শেখ মেহেদীর ওপর প্রত্যাশার চাপ না বাড়ানোর অনুরোধ বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের। চাইলেই এখনই সাকিবের বিকল্প পাওয়া সম্ভব নয়, তাই মেহেদী মিরাজদের মতো নিজেদের মতো করে পারফর্ম করতে দেওয়ার অনুরোধ করেছেন এই পরিচালক। টি-20তে বাংলাদেশ এখন আগের চেয়ে অনেক পরিণত, তাই 3 ম্যাচ টি-20 সিরিজে বাংলাদেশকে হালকাভাবে নিলে ভুল করবে ভারত বলেও স্বাগতিকদের সতর্ক করে দেন ফাহিম। মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট। কানপুর টেস্টের আগের দিনই বোমা ফাটিয়ে টেস্ট ও টি-20 থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। সাকিবকে ছাড়াই গোয়ালিয়রে 6 অক্টোবর থেকে শুরু হওয়া 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। 2006 সালে জিম্বাবুয়ের বিপক্ষে খুলনায় অভিষেকের পর থেকেই বাংলাদেশ দলের অবিচ্ছেদ্য অংশ সাকিব আল হাসান। অভিজ্ঞ অলরাউন্ডার থাকলে দল নির্বাচনে অনেকটাই নির্ভর থাকতে পারতেন নির্বাচকরা। তবে সাকিবকে ছাড়াই এখন পথ চলতে হবে বিসিবিকে। সাকিবের অবসরে 14 মাস পরে টি-20 দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। টি-20 দলে স্পিন অলরাউন্ডার হিসেবে শেখ মেহেদীকেও অনেকে ভাবছেন সাকিবের বিকল্প হিসেবে। তবে সাকিবের তুলনা শুধু সাকিবই। এখনই মিরাজ মেহেদীদের সাকিবের বিকল্প ভেবে তাদের উপর প্রত্যাশার চাপ বাড়িয়ে দেওয়া উচিত হবে না বলে মনে করেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। ডেফিনেটলি মিরাজ ভালো খেলছে, কিন্তু মিরাজ সেই দায়িত্বটা নিতে পারবে কিনা সেটা আমাদের অপেক্ষা করতে হবে জানার জন্য, দেখার জন্য। শেখ মেহেদী অ্যাজ এ বোলার ডেফিনেটলি প্রমাণ করেছে যে ও যোগ্যতা রাখে আন্তর্জাতিক ম্যাচ খেলার, কনসিস্টেন্সিও দেখিয়েছে। বাট সাকিবের রোলটা প্লে করা ব্যাটসম্যান এবং বোলার হিসেবে দুটো মিলিয়ে আমার মনে হয় না সেই জায়গাটা আমরা ওকে এই মুহূর্তে দিতে পারি। যে কেউ হোক যদি সাকিবের মতো পারফর্ম করতে পারে বা তার কাছাকাছি পারফর্ম করতে পারে সেটা খুব ভালো হবে। কিন্তু আমার মনে হয় যে আমাদেরকে অপেক্ষা করতে হবে সেরকম একজন অলরাউন্ডার জন্য যে সমান তালে ব্যাটিং এবং বোলিং করতে পারে। টি-20তে বাংলাদেশকে এখন আর আগের মতো দেখার সুযোগ নেই বলেও মনে করেন ফাহিম। ভারতের সঙ্গে সমান তালে লড়াই করার সামর্থ্য টাইগারদের আছে বলেও জানান তিনি। আমাদের পেসটা একটা যথেষ্ট সমৃদ্ধ হয়েছে। রিশাদের ইনক্লুশনটা আমাদেরকে আরও বেশি সাহসী করেছে। কি ব্যাটসম্যান যারা আছে যারা যদি পারফর্ম করতে পারে আমার মনে হয় যে আমরা কম্পিটিটিভ হতে পারবো। কানপুরে খেলা দেখতে গিয়ে সমর্থক রবির লাঞ্ছিত হওয়া নিয়ে নেতিবাচক খবরের শিরোনাম হয়েছে বাংলাদেশ। ভবিষ্যতে এ বিষয়ে সতর্ক থাকার কথাও জানান এই পরিচালক। আমার কাছে মনে হয় না এটা বিচ্ছিন্ন ঘটনা, নিশ্চয়ই এসব ব্যাপার যেন ভবিষ্যতে না ঘটে এই ব্যাপারটা দেখতে হবে। এবং পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে আছেন রিপোর্টার তামিম হোসেন। টি-20 দলের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। তামিম,
জানেন যে গতকালই কিন্তু টি-20 স্কোয়াড ঘোষণা করা হয়েছে। যারা ভারত টেস্ট দলের বাইরে আছেন তারা কিন্তু গতকালকেই তাদের শেষ অনুশীলন ছিল, যেহেতু আগামীকালকে তারা ভারতের উদ্দেশ্যে রওনা দিবেন। তো সবাই যেহেতু নিজ নিজ বাড়িতে গিয়েছেন এবং গোছানোতে ব্যস্ত, কিন্তু ব্যতিক্রম মুস্তাফিজুর রহমানকে কিন্তু আজকে আমরা প্রায় যদি বলি প্রায় 2 ঘন্টার মতো মুস্তাফিজ কিন্তু অনুশীলন করেছেন। এছাড়া আমি যদি বলি আসলে মুস্তাফিজ ভারতের প্রতিটা মাঠ সম্পর্কে কিন্তু মুস্তাফিজের আলাদা একটা ধারণা কিন্তু সবসময় থাকে। এই জন্য যেহেতু এই দলের মধ্যে মুস্তাফিজ কিন্তু ভারতের মাটিতে খেলার ক্ষেত্রে সবচেয়ে বেশি অভিজ্ঞ, সেই দিক থেকে মুস্তাফিজের কাঁধে কিন্তু একটা বাড়তি দায়িত্ব থাকছেই। সেক্ষেত্রে মুস্তাফিজও সেটা বুঝতে পারছেন। এই জন্য কিন্তু আজকে আমি যদি বলি মুস্তাফিজ 2 ঘন্টা যাবৎ তার যেই সবচেয়ে ভালো ডেলিভারিগুলো আছে, যেমন কাটার, স্লোয়ার, এইসব অনুশীলন করেছিলেন। এবং তার সাথে যদি বলি তারেক আজিজ খান, যে কিনা বিসিবির কোচ ছিলেন, তার যেই সমস্যাগুলো ছিল বা যেই সমস্যাগুলো মুস্তাফিজ ফিল করছিলেন এগুলো কিন্তু বারবার ধরিয়ে দিচ্ছিলেন। এছাড়া আমরা যদি বলি আসলে তাওহিদ হৃদয় কিন্তু মুস্তাফিজের সঙ্গে অনুশীলনে ছিলেন। তো সে প্রথমে নেটে নিজেকে, যেহেতু তাওহিদ হৃদয় কিন্তু এই দলের টি-20 দলের অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা কিন্তু তাওহিদ হৃদয়েরও থাকবে। তো সেক্ষেত্রে তাওহিদ হৃদয় কিন্তু আজকে যেহেতু বিশ্রামের দিন, তারপরেও কিন্তু তারা দিনটা বিশ্রামে কাটায়নি, অনেকে অনুশীলন করেছেন এবং তাওহিদ হৃদয় অনুশীলন করেছেন। এছাড়া আমরা যদি বলি পারভেজ হোসেন ইমনকেও কিন্তু আমরা এখানে দেখেছিলাম। পারভেজ হোসেন ইমন এসে কিন্তু এখানে বেশ কিছুক্ষণ রানিং করেছিলেন। তো মিরপুর থেকে টি-20 দলের মুস্তাফিজ, তাওহিদ এবং ইমনকে নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। টি-20 দলের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী তামিম হোসেন। ক্রিকেটার সাকিব আল হাসানকে নিরাপত্তা দেওয়া সম্ভব হলেও ব্যক্তি সাকিবের বিরুদ্ধে জনরোষ সামলানোর দায়িত্ব নিতে পারবে না সরকার, জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সাকিবের বিদায়ী টেস্ট ঘরের মাঠে হবার সম্ভাবনা দেখছেন না বিসিবিও। যদিও সাকিব ভক্তদের অভিযোগ, দেশের ক্রিকেটের পোস্টার বয়কে নিয়ে এমন অবস্থার কারণ সংশ্লিষ্টদের সদিচ্ছার অভাব। নিরাপত্তার অনুরোধও জানিয়েছিলেন সাকিব আল হাসান, তবে তখন বিসিবি সভাপতি সে দায় চাপিয়ে দেন সরকারের কাঁধে। এর জবাবে রোববার যুব ও ক্রীড়া উপদেষ্টা জানালেন, ক্রিকেটার সাকিবের নিরাপত্তা নিয়ে প্রশ্ন না থাকলেও ব্যক্তির অপরাধের দায় নেবে না সরকার। জনগণের পক্ষ থেকে যদি নিরাপত্তা ঝুঁকি থাকে সেটা কেউই কাউকে আসলে দিতে পারবে না। শেখ হাসিনাকেও তো নিরাপত্তা দেওয়া যায়নি, তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। তো সেই জায়গাটা রাজনৈতিক বিষয়টা পরিষ্কার করা প্রয়োজন বলে আমি মনে করি। কিন্তু একজন খেলোয়াড় হিসেবে আমাদের প্রত্যেক খেলোয়াড়কে নিরাপত্তা দেয়াই আমাদের দায়িত্ব এবং সেই দায়িত্বটা আমরা পালন করব। দেশের মাটিতে সাকিবের শেষ টেস্ট খেলার সম্ভাবনা দেখছেন না এক সময়ের শিক্ষক এবং বর্তমান বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমও। সাকিবের রাজনৈতিক অবস্থান ও পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় সরকারের যে কোনো সিদ্ধান্তকে যৌক্তিক মনে করেন তিনি। অনেকের মতোই আমিও চাই যে ওর মতো একজন খেলোয়াড় দেশের মাটিতে খেলা শেষ করবে, এটা এক ধরনের একটা কালচারাল ব্যাপার আছে এর সাথে। বাট আনফর্চুনেটলি অনিবার্য কারণবশত সেটা হয়তো এই মুহূর্তে সেই সম্ভাবনা দেখছি না। দীর্ঘ 2 দশক ক্রিকেটার সাকিব আল হাসানের পরিচয় ছাপিয়ে এখন তার রাজনৈতিক পরিচয়কেই বড় করে দেখছে বিসিবি এবং সরকার, যার কারণে সেই সাকিব নামের বলকে একে অন্যের কোর্টে ঠেলে দেওয়ার মাধ্যমে এই সাকিব আল হাসানের ইতিটা কীভাবে ঘটবে তা এখন অনিশ্চিত। সাকিব আল হাসানের সঙ্গে জনগণের ক্ষোভের সম্পর্কের দাবি করা হলেও জনগণের দাবি ভিন্ন কিছু। বিসিবির পদক্ষেপ নেওয়া উচিত এই জায়গায় যেন সাকিব নিরাপত্তা স্থানে মিরপুরের মাঠে শেষ টেস্টটা খেলে যেন বিদায় নিতে পারে। তো এইটুকু যদি বিসিবি করতে না পারে, এটা বিসিবির অনিচ্ছা। আসলে এটা সেফটি চাইলেই দিতে পারে, এটা বিসিবি ইচ্ছা করে হয়তো এমন করতেছে। ফারুক আহমেদ আছে না বিসিবি এখন নতুন সভাপতি, উনি পারে, কিন্তু উনি চেষ্টা করলে দিতে পারে। হোম অফ ক্রিকেটে দেশসেরা অলরাউন্ডার এখন প্রায় অতীত। নাম, যশ, খ্যাতি ভুলে একটা বিদায়ী ম্যাচ খেলাটাই যেন অসম্ভব হয়ে পড়েছে সাকিবের। আর সেটা দেশের মাটিতে হবে কিনা সে উত্তর এখন সময়ের কাছে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। চূড়ান্ত হয়েছে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের 3 ম্যাচ ওয়ানডে সিরিজের সূচি। আগামী নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে সিরিজটি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আফগানদের বিপক্ষে বাংলাদেশের এই সিরিজ হওয়ার কথা ছিল এ বছরের মাঝামাঝিতেই, তবে 2 বোর্ডের সমঝোতায় সেটা পিছিয়ে দেওয়া হয়। আগামী বছরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেদের ঝালিয়ে নিতে ওয়ানডে সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাগতিক হিসেবে আফগানিস্তান সিরিজটি আয়োজন করবে সংযুক্ত আরব আমিরাত। আগামী 6, 9 ও 11 নভেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের ম্যাচগুলো।
সম্প্রতি শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছেন রাশিদ খানরা। তাই শারজাহতেই অনুষ্ঠিত হবে বাংলাদেশের বিপক্ষে সিরিজের ম্যাচগুলো। এবার দেশের ফুটবলের খবর, সাফ অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপের খবর। শক্তিশালী ভারতের বিপক্ষে ফাইনালে আজ মুখোমুখি হবে বাংলাদেশ। অনূর্ধ্ব-17 ক্যাটাগরিতে প্রথমবারের মতো শিরোপার হাতছানি বাংলাদেশের সামনে। আর ট্রফি ধরে রাখার চ্যালেঞ্জ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের। রোমাঞ্চকর ফাইনালের আগে উত্তাপ ছড়াচ্ছে দু দলে। ভুটানের চাংলি মিথাং স্টেডিয়ামে আজ সন্ধ্যা 6টায় শুরু হবে ম্যাচ। সোনালি এই ট্রফিটায় চোখ দু দলের। বয়সভিত্তিক টুর্নামেন্টে আধিপত্য ধরে রাখা শক্তিশালী ভারতের বিপক্ষে এবার বড় চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচটা এবার জয়ের জন্য মুখিয়ে লাল সবুজ বাহিনী। রোমাঞ্চকর এই ফাইনালের আগে দু দলের ক্যাপ্টেনের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো ট্রফির সঙ্গে আনুষ্ঠানিক ফটো সেশনও। 2022-এ অনূর্ধ্ব-17 সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম আসর অনুষ্ঠিত হলেও সেখানে সেমিফাইনালেই বিদায় হয় বাংলাদেশের। এবার প্রথমবারের মতো শিরোপার হাতছানি লাল সবুজ দলের সামনে। সাফ অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপের এবারের আসরে শুরু থেকে দাপট দেখিয়েছে ভারত। আসরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জিতে যাত্রা শুরু করে দলটা। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শঙ্কা দেখা দিলেও ভারতের বিপক্ষে মালদ্বীপ হারায় সেমিফাইনালে ওঠে সাইফুল বারী টিটুর দল। পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর সেমিফাইনালে টাইব্রেকারে 8-7 ব্যবধানে জয় পাওয়ায় আত্মবিশ্বাসী বাংলাদেশ। ফাইনালের আগে উত্তাপ ছড়াচ্ছে দু দল। শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছে বাংলাদেশ দল। টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল দিকে ভারত ঢের এগিয়ে থাকলেও শিরোপার মঞ্চে কোনো রকম ভুল করতে চায় না লাল সবুজ বাহিনী। চ্যালেঞ্জ উত্তরেই শিরোপার আক্ষেপ ঘোঁচাতে মরিয়া সাইফুল বারী টিটুর দল। ভারত ফেভারিট দল, তাতে কোনো সন্দেহ নেই। তারা টেকনিক্যালি এবং ট্যাকটিক্যালি পরিণত। আমাদের ছেলেরা যেভাবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে পারফর্ম করেছে তাদের নিয়ে আমরা আত্মবিশ্বাসী। তবে ভারত ভালো দল, তারা শিরোপাধারী। তাদের বিপক্ষে আমাদের সেরাটা দিতে হবে। কোচরাও চাইবে প্রতিপক্ষের দুর্বলতার সুযোগ নিতে। আমাদেরও লক্ষ্য ট্রফি জেতা। যেসব সুযোগ আসবে তা কাজে লাগাতে হবে সঠিকভাবে। ভারতের বিপক্ষে যেহেতু একটা ম্যাচ খেলেছি, তাদের কৌশল নিয়ে ধারণা থাকায় ম্যাচটা ভালো হবে বলেই প্রত্যাশা। এদিকে বাড়তি চাপের বোঝা ভারতের কাঁধেও। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মুখিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বাংলাদেশ সহজ প্রতিপক্ষ হলেও সমীহ করছে ভারত। ফাইনাল সবসময় অতিরিক্ত চাপের। বাংলাদেশ ভালো দল এবং সেমিফাইনালে ঘুরে দাঁড়িয়ে তারা ভালো করেছে। আমার মনে হয় দারুণ একটা ম্যাচ হবে। যদি আমরা ভালো ফল পেতে চাই, আমাদের খুবই ভালো পারফর্ম করতে হবে। চাপমুক্ত থেকে খেলতে হবে। ফাইনাল ম্যাচটা ফাইনালের মতোই হবে বলে প্রত্যাশা দু দলের কোচের। তাজিন খন্দকার, সময় সংবাদ। এখনও বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন দেখেন মোহামেডানের মালির ফরওয়ার্ড সোলেমান দিয়াবাতে। বাফুফে চাইলেই তা সম্ভব বলে জানান তিনি। পাসপোর্ট জটিলতা থাকলেও ইমিগ্রেশন নিয়ে নিজ দেশের সঙ্গে যোগাযোগ করবেন এই ফরওয়ার্ড। এদিকে দিয়াবাতের বিষয়ে এখনও ইতিবাচক বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দিয়াবাতের বিষয়ে আলোচনা চলছে বলেও জানান বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর বাংলাদেশের জার্সি গায়ে খেলা এখন সময়ের বাকি। ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির ছাড়পত্র পেলেই লাল সবুজ জার্সি গায়ে মাঠ মাতাবেন এই মিডফিল্ডার। শুধু হামজা নয়, মোহামেডানের স্ট্রাইকার সোলেমান দিয়াবাতেকেও লাল সবুজ জার্সিতে দেখা দীর্ঘদিনের স্বপ্ন দেশের ফুটবল সমর্থকদের। বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছাও প্রকাশ করেছিলেন দিয়াবাতে, যার প্রেক্ষিতে মালির এই ফুটবলারের সঙ্গে আলোচনায় বসে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ফিফার নিয়ম মেনে চলে অগ্রগতিও। তবে পাসপোর্ট জটিলতা ও দেশের রাজনৈতিক পট পরিবর্তনে থেমে যায় সব। বিপিএলের গেল মৌসুম শেষে ছুটিতে নিজ দেশ মালিতে যান সোলেমান দিয়াবাতে। সেখানে জীবনের নতুন ইনিংসও শুরু করেন এই ফুটবলার। বিয়ের পর 3 মাস ছুটি কাটিয়ে বাংলাদেশে ফিরেছেন এই ফরওয়ার্ড। মোহামেডানের আগামী মৌসুমের জন্য শুরু করেছেন অনুশীলন। কিছুটা আক্ষেপ থাকলেও এখনও বাংলাদেশের হয়ে খেলতে চান দিয়াবাতে। তবে মূল লক্ষ্য সাদা কালোদের হয়ে শিরোপা জেতা। আমি বাংলাদেশের হয়ে খেলার বিষয় নিয়ে অনেকবার কথা বলেছি। তা নিয়ে কথা বলতে বলতে আমি ক্লান্ত। তবে ফেডারেশন যদি চায়, আমি এখনো খেলতে রাজি। আমার পক্ষ থেকে কোনো সমস্যা নেই। আমি পাসপোর্ট নিয়েও আমার দেশের সঙ্গে কথা বলেছি। সেখানে কিছু জটিলতা আছে, তবে বাফুফে চাইলে সব জটিলতাই কেটে যাবে। দিয়াবাতের বাংলাদেশের খেলা নিয়ে এখনও ইতিবাচক বাফুফে। পাসপোর্ট সংক্রান্ত জটিলতা কাটাতে এরই মধ্যে দিয়াবাতে ও মোহামেডানের সঙ্গে আলোচনা করছে ফেডারেশন। যোগাযোগ করা
হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও। আমরা আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার 5 বছরের ইমিগ্রেশনের ডাটাবেস চেয়েছি। তো এই ডাটাবেস যদি আমরা হাতে পাই এবং রিয়াবাতে বাংলাদেশে আমরা মোহাম্মডান ক্লাবের সাথেও অফিসিয়ালদের সাথেও যোগাযোগ করেছি। তারা বলেছিল যে তিনি বাংলাদেশে আসেনি, বাট আমি ইতিমধ্যে জেনেছি উনি বাংলাদেশে আছেন। তো ন্যাশনাল টিমস কমিটি ডিপার্টমেন্ট থেকে তাকে ডেকে তার সাথে ফাইনালভাবে কথাবার্তা বলে আমরা কাজ আগিয়ে নিব। এর আগে নাইজেরিয়ার নাগরিক হয়েও বাংলাদেশের জার্সি গায়ে খেলেছেন এলিটা কিংসলে। যদিও লাল সবুজ জার্সি গায়ে এলিটার অভিজ্ঞতা খুব একটা সুখকর ছিল না। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। স্বাগত খেলার সময়। উত্তরপ্রদেশ ভারতের অঘোষিত ক্রীড়া রাজধানী। শুধু একঝাঁক ক্রিকেটারই নন, যে রাজ্য জন্ম দিয়েছে শত অ্যাথলিটের। মূলত খেলাধুলার প্রতি স্থানীয় প্রশাসনের উদার নীতি এত বিপুল সংখ্যক অ্যাথলিট উঠে আসার কারণ। ইউপির 75টি জেলার প্রায় প্রতিটিতেই আছে স্পোর্টস হাব, যেখানে হোস্টেলগুলোতে খেলাধুলা পড়াশোনার পাশাপাশি আছে বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা, আছে স্পোর্টস নিয়ে উচ্চ শিক্ষার সুযোগও। কানপুর থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মাহবুব রিমন। ছবির মতো সুন্দর শহর কানপুর। নর্থ ইন্ডিয়ার ম্যানচেস্টার বলে পরিচিত এই অঞ্চল বিখ্যাত কটন টেক্সটাইল শিল্পের জন্য। তবুও উত্তরপ্রদেশের অনগ্রসর অঞ্চলগুলোর একটি এই কানপুর। তবে এখানে এমন কিছু একটা আছে যা হীরের খনির চাইতেও হয়তো বেশি মূল্যবান। গোপাল শর্মা থেকে শুরু আরপি সিং, সুরেশ রায়না, মোহাম্মদ কাইফ, ভুবনেশ্বর, প্রবীণ কুমার, পীযূষ চাওলা কিংবা কুলদীপ যাদব। কারো জন্ম, কারো বেড়ে ওঠা কিংবা কারো তারকা হওয়ার সঙ্গে সখ্যতা এই কানপুরের। আলাদা করে বললে এই হোস্টেলগুলোর। শুধু ক্রিকেটাররাই নন, উত্তরপ্রদেশ থেকে ভারতের হয়ে মাঠ মাতিয়েছেন অসংখ্য অ্যাথলিট। ফুটবল, হকি, ভলিবল, বাস্কেটবল, ট্র্যাক অ্যান্ড ফিল্ড, সংখ্যাটা সহস্র ছাড়াবে। খেলাধুলায় তরুণদের আরো আগ্রহী করে তুলতে আলাদা পদক্ষেপ নেয় ইউপি সরকার। রাজ্যের 75টি জেলার প্রায় প্রতিটিতেই আছে আলাদা স্পোর্টস হাব। ক্রিকেট আছে 5 জায়গায়: কানপুর, আগ্রা, ফাতেহপুর, দেওয়ারিয়ার। টোটাল उत्तर प्रदेश में 33 छात्रावास संचालित है। গোটা উত্তরপ্রদেশে 33টি স্থায়ী ছাত্রাবাস রয়েছে। ছোটবেলা থেকেই যেখানে অ্যাথলিট গড়ার কাজ শুরু হয়। বাচ্চারা এখানে সব ধরনের খেলাধুলাই করে। স্পোর্টসের কে কোন বিভাগে যাবে তা আমরাই ঠিক করে দেই। এখানকার সব খরচ উত্তরপ্রদেশ সরকার বহন করে। যারা এখানে ভর্তি হন তারা কঠোর অনুশাসনের মধ্যে বড় হয়, যা তাদের পরবর্তীতে বড় তারকা তৈরিতে সাহায্য করে। उपकरण पे सारे सामान में गवर्नमेंट पूरा खर्च करती है निःशुल्क। প্রতিদিন ভোর 5:30টা থেকে শুরু হয় অ্যাথলিটদের অনুশীলন। চলে কয়েক দফা। আছে ক্রীড়া বিভাগ নিয়ে উচ্চ শিক্ষার সুযোগও। ফ্যাসিলিটিস আর অল গুড। এখানের খাবারের মান খুবই ভালো, সঙ্গে ডায়েটও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। সেই সঙ্গে আমরা সব ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকি। এখান থেকে বের হয়ে যাওয়া কিংবদন্তি অ্যাথলেটরা আমাদের সবসময় অনুপ্রাণিত করে, যা আমাদের নিজেদের গড়ে তুলতে সাহায্য করে। এখানেই শেষ নয়, উত্তরপ্রদেশ থেকে আরো অ্যাথলিট তুলে আনতে প্রতি বছরই বিশেষ ক্যাম্প পরিচালনা করে স্থানীয় প্রশাসন, যাতে প্রত্যক্ষ ভূমিকা থাকে রাজ্যটির সাবেক অ্যাথলিটদের। জীর্ণশীর্ণ এই ভবনটাই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, যেখান থেকে জন্ম হয়েছে ভারতের কত সব কিংবদন্তি ক্রিকেটার। শুধু কিংবদন্তি ক্রিকেটারই নয়, ভারতের অন্যান্য স্পোর্টসেও এই ভবন এবং এই উত্তরপ্রদেশের ছাত্রাবাসগুলোর অবদান অনস্বীকার্য, যা শিক্ষা দেয় শুধুমাত্র বাংলাদেশে বিকেএসপির দিকে তাকিয়ে থাকা নয়, বাড়াতে হবে অঞ্চল ভিত্তিক ক্রীড়া কাঠামো। মাহবুব রিমন, সময় সংবাদ, উত্তরপ্রদেশ, কানপুর, ভারত। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গে থাকুন সময়ের।